অবশেষে চরিত্র নয়, দুশ্চরিত্রই দিলেন। নায়ক ছবিতে প্রীতিশ সরকারের চরিত্রটা দিয়ে কামুকে বললেন, বড় কঠিন চরিত্র তোমাকে দিচ্ছি। চোর ডাকাত কিংবা ভালো মানুষের চরিত্র করা সহজ, প্রীতিশ কিন্তু এরকম নয়। উচ্চাকাঙ্ক্ষী মধ্যবিত্ত এই বাঙালি যুবক যে কোনো মূল্যে পৌঁছতে চায় সাফল্যের চূড়ায়। তার মাথার মধ্যে একসঙ্গে দুটো জিনিস কাজ করে সবসময়: মধ্যবিত্ত মূল্যবোধ আর লাগাম ছাড়া উচ্চাকাঙ্ক্ষা। দুয়ের টানাপোড়েনে সে কখনো নাজেহাল, আবার কখনো চতুরভাবে নিজের বউকে এগিয়ে দেয় বড়লোক ক্লায়েন্টের কাছে। তুমি ছাড়া এই চরিত্র করার মতো আর কেউ আমার নজরে নেই। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো সেই ভবঘুরে ইয়ং মাস্তান কামু ওরফে কামাখ্যা প্রসাদ মুখোপাধ্যায় সত্যজিৎ রায়ের পরিবারের আত্মীয় না হয়েও কেমন করে হয়ে উঠলেন পরমাত্মীয় কামু মুখোপাধ্যায়, বাংলা ছবির কাল্ট ভিলেন মন্দার বোস। বিশিষ্ট ইঞ্জিনিয়ার এবং বিখ্যাত লেখক দীপারুণ ভট্টাচার্যের লেখা দ্বীপ প্রকাশনের ম্যাজিক হলেও সত্যি কামু মুখোপাধ্যায়ের বর্ণময় আখ্যান, শ্রদ্ধেয় চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায়ের ক্যামসন, কামু কাকুর কীর্তিকলাপ, সন্দেশ এবং আনন্দবাজার পত্রিকা অন্তর্জালের কাছে এই ভিডিওর তথ্যের জন্য আমি বিশেষভাবে ঋণী। কামু মুখোপাধ্যায়কে যদি সত্যি সত্যিই জানতে চাও বন্ধু, তাহলে আগের ভিডিও 3টে অবশ্যই দেখবে, তা না হলে এই ভিডিওটা বুঝতেই পারবে না। শুরু করছি 4র্থ পর্ব। চরিত্রটা পেয়েই পার্ট মুখস্থ করে নিলেন কামু। স্বয়ং সত্যজিৎ রায় বললেন, রোলটা খুব কঠিন। তার চেয়েও বড় কঠিন প্রীতিশ সরকারের মতো মানুষকে একেবারে সামনে থেকে দেখা, কারণ এই ধরনের মানুষদের মুখ দেখে চেনা যায় না। তবুও নিজের বোধবুদ্ধি মতো বড়বাজার, কলকাতা স্টক এক্সচেঞ্জ এবং রেসকোর্সে গিয়ে এই ধরনের মানুষকে দেখবার চেষ্টা করলেন। অনেকটাই দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিজের অভিজ্ঞতার সঙ্গে প্রতিভাকে মিশিয়ে কঠোর অনুশীলন করে নিজেকে তৈরি করে নিলেন। রোলটা ছোট হলেও কামু আলাদা করে চিনিয়ে দিলেন তার অভিনয় প্রতিভা। কামু নিজের প্রয়োজনে এখন আর কোনো কিছুই বলেন না সত্যজিৎকে, কারণ গোটা ইউনিটের নারীর টান সত্যজিৎ রায়ের সঙ্গে একমাত্র কামুরই। তাই নায়ক ছবিতে শুধু অভিনয় নয়, মাথার ওপর লাঠি চালিয়ে আউটডোরে শুটিংয়ে পাবলিককে সামলানো, ট্রেনের কিছু ছবি আর সাউন্ড রেকর্ড করবার জন্য ট্রেনের ভেস্টিবিউলে বসে কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য ক্যামেরাম্যান সুব্রত মিত্রের সঙ্গে একমাত্র কামুকেই এই অ্যাডভেঞ্চারের সঙ্গী করলেন সত্যজিৎ। কিন্তু ক্যামেরার সামনে পিছনে সব দায়িত্ব দক্ষ হাতে সামলানোর পরেও মন মারা হয়েছিলেন কামু। যদিও মুখে তিনি কিছুই বলেননি সত্যজিৎকে, নারীর যোগ বলেই কামুর এই মন খারাপের কারণটা বুঝে গেলেন সত্যজিৎ। কারণটা হলো, ছবিতে উত্তম কুমারের সঙ্গে সরাসরি তার কোনো দৃশ্য নেই। বিষয়টা কামুকে ভাবিয়েছিল, তবে মুখে তিনি কিছুই বলেননি। শুটিংয়ের একেবারে শেষের দিকে সত্যজিৎ নিজেই কামুকে বললেন, একটা দৃশ্য রাখব, ট্রেন প্রায় দিল্লিতে পৌঁছেছে, তুমি করিডোরে এসে জানলা দিয়ে বাইরে তাকাচ্ছ, ঠিক তখনই সববার আগে ব্যাগ নিয়ে উত্তম চলে যাচ্ছে। কামুর মন ভালো করতে এই শটটা শুধু টেকই করলেন না, ছবিতে রাখলেনও। সামান্য কয়েক সেকেন্ডের কাজ, আর এক টেকেই ওকে করে দিলেন কামু। আমি আগেও বলেছি, সত্যজিৎ রায় তার সিনেমার গুণগত মানের জন্য কারোর সঙ্গে সামান্যতম কম্প্রোমাইজ করেননি, এমনকি মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের সঙ্গেও নয়। অথচ চিত্রনাট্যের মধ্যে না থাকলেও তিনি এই দৃশ্যটা ছবিতে রাখলেন স্রেফ কামুর জন্যই। নায়ক ছবির কাজ চলতে চলতেই অগ্রদূতের প্রধান স্তম্ভ বিভূতি লাহা, যিনি শেষ রক্ষা ছবিতে বিজয়া রায়কে নায়িকা করেছিলেন, তিনি কখনো মেঘ ছবিতে নিজে ডেকে সুযোগ দিলেন কামুকে, যথারীতি এখানেও গুন্ডার চরিত্রে। এদিকে সত্যজিৎ রায় শুরু করলেন চিড়িয়াখানা। বামনগাছিতে হরেন্দ্রনাথের বাগান বাড়িতে শুটিংয়ে উত্তম কুমার এসেছেন, এই খবরটা রটে যেতেই গোটা বামনগাছি এসে ঘিরে ধরল এই বাগান বাড়িটাকে। সত্যজিৎ রায়ের ইউনিটের ভানু ঘোষ আর কামু ভীমের কায়দায় বাটাম ঘুরিয়ে সামাল দিচ্ছেন বামনগাছিকে। শেষকালে শুটিং বন্ধ করে দেবার উপক্রম। এবার বাটাম ফেলে দিয়ে বাঁশের দুটো খেটো হাতে নিয়ে কামু আর ভানু পাঁচিলের বাইরে এসে দাঁড়ালেন, আর তাদেরকে দেখে লোকে পিছিয়ে গেলেও এক পাও নড়ল না। উল্টে স্লোগান দিতে লাগলো, ইনক্লাব জিন্দাবাদ। এরপরেই লোকেরা বাগানের পাঁচিলের লাগোয়া গাছে উঠে পড়তে লাগলো। কামু বললেন, আরে পড়ে হাত পা ভাঙলেই সব ঠিক হয়ে যাবে। কামুর কথা শেষ হতে না হতেই গাছের একটা মস্ত ডাল মড়মড় করে ভেঙে পড়ল। শুধু পুরুষ নয়,
বেশ কয়েকজন নারীও রয়েছেন। আচমকা গাছের ডাল থেকে ছিটকে পাঁচিলে ধাক্কা খেয়ে পড়ল একটা ছেলে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে ছুটলেন কামু। সত্যজিৎ রায় শুরু করলেন গোপী গাইন বাঘা বাইন। অবাক হয়ে গেলেন কামু। সত্যজিৎ রায়ের ছবিতে গান, তাও আবার 10-10টা। আরও অবাক হলেন যখন সত্যজিৎ রায়কে তিনি জিজ্ঞাসা করলেন, দাদা এই ছবিতে আমার জন্য চরিত্র থাকবে তো? তখন সত্যজিৎ রায় বললেন, তোমার কটা চরিত্র চাই বলো। সত্যজিৎ রায়ের ছবির একটা আলাদা সম্পদ মিউজিক। আর এই ছবিতে ভূতের রাজা যখন দেখা দেবে তখন একটা বিশেষ ধরনের মিউজিক দিতে চাইছেন সত্যজিৎ, কিন্তু কিছুতেই তার মনের মতো আর হয়ে উঠছে না। কামু সত্যজিৎকে নিয়ে গেলেন জোড়াসাঁকোর কাছে একটা অনামী হোটেলের তস্য অনামী মিউজিশিয়ান ঘনশ্যামের কাছে। সন্ধ্যার পর এই হোটেলে নিয়মিত ঢুকুঢুকু করতে আসার সূত্রে কামুর সঙ্গে ঘনশ্যামের পরিচয়। বিভিন্ন যন্ত্রের সঙ্গে বহু ফেলে দেওয়া জিনিস নিয়ে একেবারে মিউজিকের মেলা সাজিয়েছেন ঘনশ্যাম। কামু তার মধ্যে থেকে একটা ত্রিশূলের মতো বাজনা বাজিয়ে শোনাতে বললেন ঘনশ্যামকে। মুখের মধ্যে যন্ত্রটাকে ঢুকিয়ে বাজাতে হয়। ঘনশ্যাম মিনিট খানেক সেটা বাজাতে না বাজাতেই তার দাদার মুখে ফুটে উঠল ইউরেকা হাসি। একেই বলে নারীর টান। নায়ক ছবিতে তাকে কিছু না বললেও তিনি বুঝে গিয়েছিলেন কামু ঠিক কি চাইছেন, আর সেটা প্রমাণ করে দিলেন ছোট্ট একটা দৃশ্যের একটা শটে উত্তম কুমারের সঙ্গে তাকে রেখে। আজ গোটা ইউনিটের তপেন চট্টোপাধ্যায়, রবি ঘোষ, অনুপ ঘোষাল, সৌমেন্দু রায়ের মতো তাবড় লোকেরা তার সঙ্গে এই মিউজিক নিয়ে আলোচনায় থাকার সত্ত্বেও কেউ কিন্তু বুঝতে পারেননি সত্যজিৎ রায় ঠিক কি চাইছেন। কামুকে তিনি বিষয়টা একবারও বলেননি, কিন্তু সেই কামুই আজ ভূতের রাজার দৃশ্যের একদম ঠিকঠাক মিউজিকের ব্যবস্থা করে সত্যজিতের মুখে হাসি ফুটিয়ে প্রমাণ করে দিলেন নারীর টান কতখানি। হারমোনিয়াম নিয়ে গোপী গাইন বাঘা বাইনের গানগুলো গাইছেন অনুপ ঘোষাল। পাশে তপেন চট্টোপাধ্যায়, রবি ঘোষ, কামু মুখার্জি, বিজয় রায় এবং যন্ত্রশিল্পীরা সকলেই বসে আছেন। অনুপ ঘোষাল বললেন, এবার 8 নম্বর গানে যাই। সত্যজিৎ রায় বললেন, হাল্লা চলেছে যুদ্ধে, এই গানটা গাইছে রাজা, সুতরাং গানটা তুমি গাইলে ভালো লাগবে না, অন্য কাউকে গাইতে হবে। অনুপ জানালেন, গানটা তো আপনার গলাতেও যেতে পারে। সত্যজিৎ কামুকে নির্দেশ দিলেন এই গানটা গাইবার জন্য। কামু একেবারে হতভম্ব হয়ে গিয়ে বললেন, আপনি কি বলছেন দাদা, আমি আর গান? সত্যজিৎ বললেন, আমলকি গ্রামের ঘোষক থেকে শুরু করে রক্ষী, গ্রামবাসী, সেনার অভিনয়, অনেকগুলো চরিত্র পেয়েছ, এর সঙ্গে একটা গায়কের ভূমিকা করতে ভয় কিসের? সঙ্গে সঙ্গে রবি ঘোষ বলে উঠলেন, হ্যাঁ আমি যখন পারছি তখন তুমি পারবা না কেন? বাকিদেরও উৎসাহ পেয়ে সবে যখন গানের জন্য নিজেকে প্রস্তুত করছেন কামু, তখন তপেন চ্যাটার্জি সত্যজিৎ রায়কে দেখিয়ে বললেন, ভালো করে গেও কামুদা, নইলে এই সন্দেশের রাজা কিন্তু তোমার গর্দান নিয়ে ছাড়বে। নিজেকে আর সামলাতে না পেরে কামু বলে উঠলেন, এই শালা চুপ, আমি কোথায় মরছি আমার জ্বালায়, আর উনি অম্বলে আদা ফোড়ন দিচ্ছেন। কামু নিজের জ্বালা কেমন করে সামলালেন তা জানতে গেলে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পরের ভিডিওটা অবশ্যই দেখবে। জীবনের যে কোনো পরিস্থিতিতে কামুর মতোই চ্যালেঞ্জের মোকাবিলা করো। ভিডিওর ডেসক্রিপশনে আর পিন কমেন্টে কামুকে নিয়ে আগের ভিডিওর লিঙ্ক দিলাম। সবার আগে তুমি ভালো থেকো বন্ধু, টাটা।